আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবি নিউজ প্রাইম সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া মেঘলা। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। জাতির সমৃদ্ধির পথে উদ্যোক্তা হওয়ার পরামর্শ প্রধান উপদেষ্টার। তরুণদের উদ্ভাবনী শক্তির প্রতি যত্নশীল হতে আহ্বান। সীমানা নির্ধারণ নিয়ে সড়ক অবরোধ ফরিদপুরে, জনদুর্ভোগ নিয়ে কড়া বার্তা স্বরাষ্ট্র উপদেষ্টার। যুক্তরাষ্ট্র থেকে পেটেন্ট পেল বাংলাদেশের উদ্ভাবিত টিকা বঙ্গোভ্যাক্স। দেশের ইতিহাসে প্রথম কোনো টিকার আন্তর্জাতিক স্বীকৃতি। অভিবাসন বিরোধী বিক্ষোভে উত্তাল লন্ডন, আন্দোলনকারীদের হামলায় আহত পুলিশের ২৬ সদস্য। নেপালে বিক্ষোভে পর্যটন খাতে ক্ষতি আনুমানিক $25 বিলিয়ন। সংগঠিত অপরাধের বিচারে আশ্বাস দিলেন অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশীলা কার্কি। ৪ অক্টোবর বিসিবি নির্বাচনের তারিখ চূড়ান্ত, ২৫ বছরের জন্য ৮ স্টেডিয়াম পেল বাফুফে। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। মানুষের জন্ম হয়েছে উদ্যোক্তা হওয়ার জন্য, চাকরি করার জন্য নয়, এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। রবিবার রাজধানীর আগারগাঁওয়ে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন বা পিকেএসএফ ভবন 2 এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। অধ্যাপক ইউনূস বলেন, মানুষ কারো অধীনে কাজ করার জন্য পৃথিবীতে আসেনি, তার জন্ম হয়েছে উদ্যোক্তা হয়ে কিছু গড়ার জন্য। তিনি বলেন, প্রতিটি মানুষ যেন উদ্যোক্তা হওয়ার সুযোগ পায়, সেটাই হওয়া উচিত রাষ্ট্রের লক্ষ্য। আমরা সেই সুযোগটা তৈরি করতে পারিনি। অধ্যাপক ইউনূস মনে করেন, উদ্যোক্তা তৈরির জন্য প্রয়োজন সহায়ক পরিবেশ ও সহানুভূতিশীল নীতিমালা। তিনি বলেন, আমরা এখনো উদ্যোক্তা তৈরির দিকে নজর দেই না, বরং সবাইকে চাকরির পেছনে ছুটতে শেখাই। এটা পরিবর্তন করতে হবে। এক্ষেত্রে নিজেদের সামর্থ্যের প্রতি তরুণদের আরও যত্নশীল হবার পরামর্শ দেন সরকার প্রধান। যে তরুণরা ফ্যাসিবাদ থেকে মুক্তি দিয়েছে, তারা অর্থনীতির পরিবর্তনেও ভূমিকা রাখবে, আশাবাদ তার। মানুষ কারো চাকরি করার জন্য আসে, মানুষের জন্ম হয়েছে উদ্যোক্তা। শুরুতে আমি বলেছিলাম, যখন বিএসএফ শুরু করে, এই যে চুক্তিপত্রগুলো আদান প্রদান হয়েছিল সে সময়, ওই যে স্টেজে এসছি, এখন একেবারে বড় আকারে চলে যাওয়া। আমি যদি মনে করি যে তুমি ভালো চালাচ্ছ না, আমি দার্জিলিংকে চালাতে দিয়ে দেবো, তোমার শেয়ার থাকবে ঠিকই, কিন্তু চালাতে দিয়ে দেবা, এটা চাকরির কাজ করা পেয়ে ফরিদপুরে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ ইস্যুকে কেন্দ্র করে উদ্ভূত উত্তেজনাকর পরিস্থিতিতে কড়া অবস্থান নিয়েছে সরকার। সড়ক অবরোধ করে জনদুর্ভোগ সৃষ্টিকারীদের কাউকেই ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। রবিবার রাজধানীতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ফরিদপুরের ঘটনা আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করছি। জনগণের স্বাভাবিক চলাচলে বিঘ্ন সৃষ্টি করে যারা আইন নিজের হাতে তুলে নিচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু ভোগান্তি হচ্ছে, এই দুইটা ইউনিয়নে কতজন লোক আর কতজন ভোটার আর কত প্রায় লাখ লাখ লোকের কিন্তু আপনি জিম্মি করে রাখছেন। এটা কিন্তু কোনো অবস্থায় বরদাস্ত করা হবে না। আমরা হয়তো এই আজকেই বিকালের মধ্যে যদি এটা তারা সমাধান না করে, আমরা আইন প্রয়োগের মাধ্যমে এটা করে দেব। তার যদি কোনো দাবি দেওয়া থাকে তারা প্রপার চ্যানেলে জানাবে, কিন্তু রাস্তা ব্লক করে জনগণকে ভোগান্তি করা, এটা কিন্তু কোনো অবস্থায় আমার মনে গ্রহণযোগ্য না। সম্প্রতি নির্বাচন কমিশন ফরিদপুর 3 ও ফরিদপুর 4 আসনের সীমানা পুনর্নির্ধারণ করে একটি খসড়া প্রকাশ করে। এতে একাধিক ইউনিয়ন নতুন আসনে যুক্ত হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ তৈরি হয়। শনিবার সকাল থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ ও অবরোধে নামে স্থানীয়রা। এতে যান চলাচল বন্ধ হয়ে পড়ায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা। বাংলাদেশের ওষুধ শিল্পে যুক্ত হল গৌরবময় এক নতুন অধ্যায়। দেশীয় গবেষণা প্রতিষ্ঠান গ্লোব বায়োটেক উদ্ভাবিত কোভিড-19 টিকা বঙ্গোভ্যাক্স পেয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের পেটেন্ট স্বীকৃতি। স্বাধীনতা পরবর্তী ইতিহাসে এই প্রথম কোনো টিকা বা ওষুধ উদ্ভাবন আন্তর্জাতিকভাবে এমন উচ্চ মর্যাদাপূর্ণ স্বীকৃতি পেল। রবিবার রাজধানীর তেজগাঁওয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয় গ্লোব বায়োটেক কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ডক্টর হারুনুর রশিদ বলেন, বঙ্গোভ্যাক্সের পেটেন্ট আমাদের জন্য শুধু গর্ব নয়, দেশের সক্ষমতার প্রমাণ। তিনি জানেন, বিশ্বজুড়ে কোভিড-19 যখন মহামারী আকারে ছড়িয়ে পড়ে, তখন দেশের প্রয়োজন বিবেচনায় গবেষণা শুরু করেন তারা। বিজ্ঞানী কাকন নাগ ও নাজনীন সুলতানার নেতৃত্বে গ্লোব বায়োটেকের গবেষক দল তৈরি করেন কোভিড শনাক্তকরণ কিট, চিকিৎসায় কার্যকর ওষুধ এবং সবচেয়ে আলোচিত উদ্ভাবন অর্থাৎ mRNA প্রযুক্তি নির্ভর এক ডোজের টিকা বঙ্গোভ্যাক্স। প্রতিষ্ঠানটি দাবি করেছে, তাদের উদ্ভাবিত টিকা নিরাপদ, কার্যকর এবং তুলনামূলকভাবে সহজে সংরক্ষণ
সংরক্ষণযোগ্য। বঙ্গভ্যাক্সের পেটেন্ট পাওয়া মানে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের সম্ভাবনা আরও প্রসারিত হলো বলে মত বিশেষজ্ঞদের। এটি শুধু চিকিৎসা ক্ষেত্রেই নয়, দেশের গবেষণা, উদ্ভাবন ও জ্ঞানভিত্তিক অর্থনীতির দিকেও এক বড় ধাপ এগিয়ে যাওয়া। শুধু এই গর্বটা আমার না, আপনাদের এইটার সাথে আপনাদের এটা অংশীদারি। কারণ একটা দেশের যদি এটা একটা দেশের গর্ব, এখন বাংলাদেশকে আরও বেশি চিনবে। কোথায় করছে, কোথায় হয়েছে, কোথায় করছে, এটা তো তখন বলবে যে এটা তো বাংলাদেশের প্রোডাক্ট। আর আপনারা জানেন আমাদের তো এমনি প্যাটেন্ট চলে যাচ্ছে। প্যাটেন্টের আমরা যা বহির্ভূত ছিলাম, আগামী বছর নভেম্বরে শেষ হয়ে যাবে। তো এইটাও আমাদের জন্য এই প্যাটার্নটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। অভিবাসন বিরোধী বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে যুক্তরাজ্যের রাজধানী লন্ডন। টমি রবিনসন নামের এক কর্মীর ডাকে আয়োজিত সমাবেশে অংশ নেন 1 লাখেরও বেশি মানুষ। মিছিলকারীরা ব্রিটেন ও ইংল্যান্ডের পতাকা হাতে স্লোগান দিয়ে রাজধানীর কেন্দ্রীয় এলাকার অবস্থান নেন। সাম্প্রতিক সময়ের মধ্যে এটি ব্রিটেনের অন্যতম বড় ডানপন্থী রাজনৈতিক সমাবেশ। বিক্ষোভ চলাকালে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ বাধে। এতে অন্তত 26 জন পুলিশ সদস্য আহত হন বলে নিশ্চিত করেছে লন্ডন মেট্রোপলিটন পুলিশ। সমাবেশে অংশগ্রহণকারীরা সরকারের অভিবাসন নীতির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। অবৈধ অভিবাসন ঠেকাতে কঠোর পদক্ষেপের দাবিও জানান। সমাবেশের অংশ হিসেবে বক্তারা যুক্তরাজ্যের পরিচয় রক্ষা এবং সীমান্ত সুরক্ষার আহ্বান জানান। অন্যদিকে এই ডানপন্থী আন্দোলনের বিরুদ্ধে পাল্টা অবস্থান নিতে প্রায় 5000 মানুষ পৃথক এক শান্তিপূর্ণ সমাবেশে অংশ নেন। তারা অভিবাসন ও বৈচিত্র্যের পক্ষে মত প্রকাশ করেন। এছাড়া ঘৃণা ও বর্ণবাদ বিরোধী স্লোগান দেন। পাল্টা সমাবেশে বিভিন্ন মানবাধিকার সংগঠন ও বামপন্থী রাজনৈতিক দলের প্রতিনিধিরাও অংশ নেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। লন্ডন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সংঘর্ষে জড়িতদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। নেপালে চলমান জেন জি বিক্ষোভ দেশ জুড়ে অস্থিরতা তৈরি করেছে। বিক্ষোভ চলাকালে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাকে দেশের বিরুদ্ধে অপরাধমূলক কাজ বলে উল্লেখ করেছেন অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশীলা কার্কি। তিনি কঠোর ভাষায় দোষীদের বিচারের আওতায় আনার প্রতিশ্রুতি দিয়েছেন। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের সহায়তায় জরুরি ত্রাণ এবং নির্ধারিত সময়ের মধ্যে নতুন নির্বাচন আয়োজনের ঘোষণাও দিয়েছেন। প্রধানমন্ত্রী সুশীলা কার্কি বলেন, জনগণের শান্তিপূর্ণ মত প্রকাশের অধিকার সংবিধান স্বীকৃত, কিন্তু সহিংসতা, অগ্নিসংযোগ এবং রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। যারা এসব করেছে তাদের কঠোর শাস্তির আওতায় আনা হবে। এদিকে বিক্ষোভের সবচেয়ে বড় প্রভাব পড়েছে দেশের অন্যতম অর্থনৈতিক খাত পর্যটনে। হোটেল, রিসোর্টে ব্যাপক ভাঙচুর, আগাম বুকিং বাতিল, বিমানবন্দর ও যোগাযোগ ব্যবস্থায় বিঘ্ন সহ নানা কারণে আনুমানিক 25 বিলিয়ন বা 2500 কোটি নেপালি রুপির ক্ষতির মুখে পড়েছে দেশটির পর্যটন শিল্প। এতে হাজারো কর্মসংস্থান হুমকির মুখে পড়েছে। পর্যটন বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন, বছরের এই সময়টি ছিল পর্যটনের পিক সিজন, কিন্তু চলমান সহিংসতায় ভ্রমণ সংস্থাগুলো ক্ষতির মুখে পড়েছে। অনেক বিদেশি পর্যটক তাদের সফর বাতিল করেছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী 4 অক্টোবর। চলতি মাসের শুরুতে নির্বাচন আয়োজনের পরিকল্পনার কথা জানা থাকলেও এবার নির্ধারিত তারিখ চূড়ান্ত করা হয়েছে। বিসিবির সংবিধান ও বিধি অনুযায়ী নির্বাচনের জন্য গঠিত 3 সদস্যের কমিশনের প্রধান করা হয়েছে বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ হোসেনকে। তিনি প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন। বোর্ড জানিয়েছে, আগামী 20 সেপ্টেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনের কার্যক্রম শুরু হবে। যদিও চূড়ান্ত তফসিল এখনও প্রকাশ হয়নি, তবে প্রাথমিক একটি খসড়া তফসিল সামনে এসেছে। নির্বাচনে সরাসরি অংশ নিতে না পারা ভোটারদের জন্য এবারও থাকছে ই-ব্যালট ও পোস্টাল ভোটের সুবিধা। নির্বাচন ঘিরে ইতোমধ্যেই দেশের ক্রীড়াঙ্গনে আলোচনা শুরু হয়েছে। এবার ফুটবলের খবর। ফুটবলের প্রসার এবং অবকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে দেশের 8টি জেলা পর্যায়ের স্টেডিয়াম 25 বছরের জন্য বাফুফের জন্য বরাদ্দ করেছে ক্রীড়া পরিষদ। সম্প্রতি জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক আমিমুল এহসান এক চিঠির মাধ্যমে বাফুফের সাধারণ সম্পাদককে বিষয়টি নিশ্চিত করেছেন। এই বরাদ্দের ফলে স্টেডিয়ামগুলো উন্নয়ন, প্রশিক্ষণ, ঘরোয়া ও আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজন সহ অন্যান্য কার্যক্রমে ব্যবহার করতে পারবে বাফুফে। তবে বরাদ্দের সাথে রয়েছে কিছু গুরুত্বপূর্ণ শর্ত, যেমন স্টেডিয়ামগুলোর রক্ষণাবেক্ষণ, বিদ্যুৎ বিল, ভূমিকর সহ সকল ব্যয় বাফুফেকে বহন করতে হবে। সেই সঙ্গে আয় ব্যয়ের পূর্ণাঙ্গ হিসাব জাতীয় ক্রীড়া পরিষদকে নিয়মিতভাবে জমা দিতে হবে। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.abnewsinternational.com এ। সেই সঙ্গে নিয়মিত ভিডিও নিউজ পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে চোখ রাখুন।